জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন। অবৈধ ইউনূসকে গ্রেপ্তারের নির্দেশ, পদত্যাগের গুঞ্জন আর সেনা শাসনের ছায়া, ক্ষমতার পালাবদলকে নিয়ে ফিরছেন শেখ হাসিনা। এ নিয়ে থাকবে আমাদের একটি বিস্তারিত প্রতিবেদন, তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। সবশেষে জানিয়ে দিব 4 দিনের সফরে বের হচ্ছেন তারেক রহমান, যাবেন 10 জেলায়। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ইউনূসকে গ্রেপ্তার, পদত্যাগের গুঞ্জন আর সেনা শাসনের ছায়া, ক্ষমতার পালা বদলে কি ফিরছেন শেখ হাসিনা? ডক্টর ইউনূসকে সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার করার খবর, তার পদত্যাগের সম্ভাবনা এবং পদত্যাগের পরই দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আশঙ্কা, এই তিনটি বিষয় এখন বাংলাদেশের রাজনীতিকে এক চরম অনিশ্চয়তার মুখে দাঁড় করিয়ে দিয়েছে। যেখানে প্রশ্ন উঠছে, দেশ কি সেনা শাসনের দিকে এগোচ্ছে, নাকি আবারও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তুলে দেওয়া হবে শেখ হাসিনার হাতে? কারণ একদিকে ইউনূস সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন, অন্যদিকে সেনাবাহিনীর ভূমিকা এবং রাজনৈতিক নির্দেশনার ঘন ঘটা পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশেষ করে যখন শেখ হাসিনার পক্ষ থেকে সরাসরি আওয়ামী লীগের নেতাকর্মী ও ছাত্রলীগকে নির্বাচনে অংশ না নেওয়ার নির্দেশের কথা প্রকাশ্যে এসেছে এবং বলা হয়েছে যে নৌকা প্রতীক ছাড়া কোনো নির্বাচন হলে সেই নির্বাচনে আওয়ামী লীগের একজন ভোটারও কেন্দ্রে যাবে না। এই বার্তাটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে ছাত্রলীগ ও সাবেক ছাত্রনেতাদের উপর, যা স্পষ্ট করে দিচ্ছে যে এটি কেবল একটি রাজনৈতিক বক্তব্য নয়, বরং একটি সংগঠিত কৌশল। কারণ শেখ হাসিনার বক্তব্যে বারবার উঠে আসছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নৌকা বাদ দিয়ে নির্বাচন করার মানে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া এবং জনগণের ইচ্ছার বিরুদ্ধে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করা। আর এখানেই তৈরি হচ্ছে মূল সংঘাত। রাষ্ট্র কি জনগণের দলকে বাদ দিয়ে নির্বাচন চালিয়ে নিতে পারে, নাকি শেষ পর্যন্ত রাজনৈতিক বাস্তবতার কাছেই হার মানতে হবে? এই পরিস্থিতিতে সেনাবাহিনীর ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ সেনাবাহিনীর ভেতরে এমন একটি অংশ আছে যারা প্রকাশ্যে কোনো রাজনৈতিক দলের পক্ষে অবস্থান না নিলেও তারা চায় একটি অংশগ্রহণমূলক নির্বাচন, যেখানে সব বড় রাজনৈতিক শক্তি থাকবে এবং দীর্ঘদিন মাঠে থাকার পর তারা আবার ব্যারাকে ফিরতে পারবে। কিন্তু একই সঙ্গে সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বের উপর রাজনৈতিক পক্ষপাতের অভিযোগও সামনে আসছে, যার ফলে ক্যান্টনমেন্টের ভেতরেও অস্বস্তি ও চাপ তৈরি হচ্ছে। আর এই অস্বস্তির মাঝেই ডক্টর ইউনূসের গ্রেপ্তার ও পদত্যাগের গুঞ্জন যেন আগুনে ঘি ঢেলে দিয়েছে। কারণ ইউনূস এমন একজন ব্যক্তি যিনি আন্তর্জাতিকভাবে পরিচিত হলেও দেশের ভেতরে তার রাজনৈতিক গ্রহণযোগ্যতা সবসময় প্রশ্নবিদ্ধ ছিল এবং শেখ হাসিনার ব্যক্তিগত বক্তব্যে তাকে বারবার দুর্নীতি ও বিদেশি শক্তির প্রতিনিধি হিসেবে চিহ্নিত করা হয়েছে। এমনকি অতীতে যুক্তরাষ্ট্রে একাধিকবার গিয়েও তিনি ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ কারোর সঙ্গে সাক্ষাৎ করতে না পারার বিষয়টি এখন নতুন করে আলোচনা এসেছে, যা অনেকের কাছে ইঙ্গিত দিচ্ছে যে আন্তর্জাতিক সমর্থনের যে ভরসা করে ইউনূস সরকার টিকে থাকতে চাইছিল, সেই ভরসা হয়তো ভেঙে পড়ছে। আর এই ভাঙনের ফলেই সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার, পদত্যাগের চাপ এবং দেশত্যাগের আশঙ্কা একসঙ্গে সামনে এসেছে। এই প্রেক্ষাপটে শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা আর গুঞ্জন নতুন মাত্রা পাচ্ছে। কারণ রাজনৈতিকভাবে এটি স্পষ্ট যে আওয়ামী লীগ এখনও দেশের সবচেয়ে বড় গণভিত্তি সম্পন্ন দল এবং তাদের সম্পূর্ণ বাদ দিয়ে রাষ্ট্রকে দীর্ঘদিন চালানো কার্যত অসম্ভব। তাই অনেক বিশ্লেষক মনে করছেন এটি হয়তো একটি ট্রানজিশন ফেজ, যেখানে ইউনূস সরকার সরে যাবে, সেনাবাহিনী সরাসরি ক্ষমতা নেবে না, কিন্তু একটি ব্যবস্থাপনার মধ্য দিয়ে আবারও শেখ হাসিনার হাতে দায়িত্ব হস্তান্তরের পথ তৈরি হবে। যদিও এই প্রক্রিয়া সহজ নয় এবং এতে দেশি বিদেশি চাপ, সেনাবাহিনীর অভ্যন্তরীণ ভারসাম্য এবং রাজপথের পরিস্থিতি সব কিছুই বড় ভূমিকা রাখবে। বিশেষ করে ছাত্রলীগকে দেওয়া নির্দেশনা শুধু ভোট বর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি একটি শক্ত বার্তা যে আওয়ামী লীগ আর প্রতিরক্ষামূলক অবস্থানে নেই। তারা রাজনৈতিকভাবে লড়াইয়ে ফিরতে প্রস্তুত এবং জনগণকে সঙ্গে নিয়েই ফিরতে চায়। আর এখানেই প্রশ্ন উঠছে, যদি আওয়ামী লীগ নির্বাচনের বাইরে থাকে, ভোটার উপস্থিতি যদি তলানিতে নেমে যায়, তাহলে সেই নির্বাচন কি দেশে কিংবা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে? আর যদি গ্রহণযোগ্য না হয়, তাহলে রাষ্ট্র পরিচালনার বৈধতা কোথায় দাঁড়াবে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই এখন পুরো দেশ তাকিয়ে আছে সেনাবাহিনীর সিদ্ধান্ত, ইউনূস সরকারের ভবিষ্যৎ এবং শেখ হাসিনার পরবর্তী পদক্ষেপের দিকে। কারণ এই তিনটি বিন্দুতেই নির্ধারিত হবে বাংলাদেশ কি অস্থায়ী সেনা শাসনের পথে যাবে
যাবে নাকি আবারও রাজনৈতিক নেতৃত্বের হাতে ফিরে আসবে। এবং এই সিদ্ধান্ত শুধু একটি সরকারি পরিবর্তনের বিষয় নয়, এটি দেশের গণতন্ত্র, স্থিতিশীলতা এবং ভবিষ্যৎ দিক নির্দেশনার প্রশ্ন। 4 দিনের সফরে বের হচ্ছেন তারেক রহমান, যাবেন 10 জেলায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জেলা সফরে বের হচ্ছেন। প্রাথমিকভাবে তার 4টি জেলায় সফরের তারিখ ঠিক হয়েছে। আগামী 11 জানুয়ারি ঢাকা থেকে তার এই সফর শুরু হয়, 14 জানুয়ারি বগুড়া গিয়ে শেষ হবে। তবে নির্বাচনী আচরণবিধির কারণে এই সফরে তিনি নির্বাচনী কোনো প্রচারণায় অংশ নেবেন না। এই সফরে তিনি শুধু মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, জুলাই শহীদ আবু সঈদ, তার নানি তৈয়বা মজুমদার সহ নিহত জুলাই যোদ্ধা, দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের কবর জিয়ারত ও দোয়া মাহফিল অংশ নেবেন। কবর জিয়ারতের পাশাপাশি আহত জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান। বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য আতিকুর রহমান জানান, আগামী 11 জানুয়ারি সকাল 9টা থেকে 10টার মধ্যে ঢাকা থেকে টাঙ্গাইল উদ্দেশ্যে বের হবেন। সেখান থেকে হবিগঞ্জ হয়ে বগুড়া যাবেন এবং বগুড়া রাত্রিযাপন করবেন। পরের দিন 12 জানুয়ারি বগুড়ার কার্যক্রম শেষ করে রংপুর দিনাজপুরে যাবেন। সেখান থেকে ঠাকুরগাঁও রাত্রিযাপন করবেন। 13 জানুয়ারি ঠাকুরগাঁও কার্যক্রম শেষ করে পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাটের কার্যক্রম শেষ করে আবার রংপুরে এসে রাত্রিযাপন করবেন। সফরের শেষ দিন 14 জানুয়ারি রংপুর, বগুড়া হয়ে ঢাকায় ফিরবেন। তিনি আরও জানান, এই সফরে কিছু পরিবর্তন আসতে পারে, এটি প্রাথমিক কর্মসূচি। আতিকুর রহমান বলেন, সফরে যাতে কোনোভাবেই নির্বাচনী আচরণবিধি ভঙ্গ না হয় সেই বিষয়ে আমরা সব ধরনের সতর্কতা অবলম্বন করছি। যার কারণে এসব জেলার নেতাকর্মীদের কোনো ধরনের নির্বাচনী ব্যানার, ফেস্টুন প্রদর্শন না করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তারেক রহমানের 4 দিনের সফর সূচি উপলক্ষে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে। মঙ্গলবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একান্ত সচিব ও এবিএম আব্দুস সত্তার স্বাক্ষরিত এক পত্রে ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারদের এ বিষয়ে জানানো হবে।